নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মুক্তিপণ। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প মুক্তিপণ। সদাপ্রসন্নবাবু সকালবেলাতেই তাঁর চিঠির বাক্সে একখানা চিঠি পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। একখানা হুমকির চিঠি। তাতে লেখা, মহাশয়, আপনার কনিষ্ঠ পুত্রটিকে আমরা হরণ করিয়াছি। তাহার মুক্তিপণ বাবদ 5 লক্ষ টাকা প্রস্তুত রাখিবেন। আমার লোক গিয়ে লইয়া আসিবে। পুলিশে খবর দিয়া লাভ নাই। ফুলু দারোগা দারোগাকুলের কলঙ্ক। তাহার মতো অপদার্থ লোকের সাধ্য নাই আপনার পুত্রকে উদ্ধার করে। টাকাটা জোগাড় হইলে বাড়ির মাথায় একটা সাদা নিশান উড়াইয়া দিবেন। সদাপ্রসন্নর মুখ শুকিয়ে গেল, বুক ঢিপঢিপ করতে লাগল। তিনি কাল বিলম্ব না করে কাঁপতে কাঁপতে থানায় গিয়ে হাজির হলেন। দারোগাবাবু, সর্বনাশ হয়ে গিয়েছে। ফুলু দারোগা অতি ব্যস্ত সমস্ত মানুষ। সমাজে যত অপরাধ বাড়ছে, দারোগাদের ততই খাওয়া দাওয়ার সময় টান পড়ে যাচ্ছে। এই তো পরেশবাবু আর তাঁর ভাড়াটে যজ্ঞেশ্বর বাবুর মধ্যে হাঙ্গামা বেঁধেছে। পরেশবাবু নাকি যজ্ঞেশ্বরকে ঘুষও মেরেছেন। পরেশবাবু বলেছেন, ওটা মোটেই ঘুষো নয়, ঠুসো। সকাল থেকে ফুলুবাবু 5খানা বাংলা অভিধান ঘেঁটে ঘুষো আর ঠুসোর তফাৎ খুঁজে বেড়াচ্ছেন। হরিদাসী মণ্ডলের ছেলে বিরিঞ্চি সেই ক্লাস 1 থেকে প্রতি ক্লাসে 2বার ফেল মেরে 3বারের বার পরের ক্লাসে ওঠে। এটাই নিয়মে দাঁড়িয়ে গিয়েছে। ক্লাস 7-এ ওঠার পর 2বার ফেল মেরে এবার 3বারের বার। ন্যায্য তো তার ক্লাস 8-এ ওঠার কথা, কিন্তু কি এক রহস্যময় কারণে সে এবারেও ফেল মেরেছে বলে হরিদাসী ব্রজ মাস্টারকে কেন গ্রেফতার করা হবে না এই দাবি নিয়ে সকাল থেকে থানায় হত্যে দিয়ে পড়ে আছে। পালপাড়ার নবীনবাবুর অভ্যাস কাক ভরে উঠে বারান্দায় গুনগুন করে রামপ্রসাদী গাইতে গাইতে পায়চারি করা, কিন্তু তিনি গান গাইতে শুরু করলেই পাশে গন্ধর্ববাবুর বাড়ির অ্যালসেশিয়ান কুকুরটা এমন ঘাউ ঘাউ করে ওঠে যে তাতে সুর ঘেঁটে যায়। সুতরাং তিনি মানবাধিকারের দাবিতে থানায় এসেছেন নালিশ করতে। গন্ধর্ববাবুও ছাড়ার পাত্র নন। তিনিও এসে বসে আছেন এই নালিশ নিয়ে যে নবীনবাবু বেসুরো গলায় গান গাওয়ার চেষ্টা করেন বলেই কুকুরটা ওরকম ক্ষিপ্ত হয়ে ওঠে। এইসব নানা অভিযোগ ও পাল্টা অভিযোগে ব্যতিব্যস্ত ফুলু দারোগা সদাপ্রসন্নর আর্তনাদ শুনেও প্রথমটাই গা করেননি। কিন্তু চিঠিটা পড়ে তিনি খাড়া হয়ে বসলেন এবং রাগে কাঁপতে লাগলেন। দাঁত কড়মড় করে বললেন, কি এত বড় আসপদ্দা? সদাপ্রসন্ন কাছুমাছু মুখে বললেন, আমারও সেই কথা। লোকটা স্পর্ধাটা একবার দেখুন। ফুলু দারোগা একটা খাতা খুলে কলম বাগিয়ে বললেন, আচ্ছা, ছেলে কবে থেকে নিখোঁজ বলুন তো? সদাপ্রসন্নবাবু আমতা আমতা করে বললেন, বলা মুশকিল। বয়স কত? সদাপ্রসন্ন ঘাবড়ে গিয়েছিলেন। আমতা আমতা করে বললেন, বয়স বলা শক্ত। আহা, আপনি সঠিক না জানলে ছেলের মাকে জিজ্ঞেস করে আসুন না। আগে সেটা আরও কঠিন কাজ। কেন মশাই, কঠিন কেন? তিনি কি রাগ করে বাপের বাড়ি গিয়েছেন? আগে সেটা বললে মিথ্যে বলা হবে। তাহলে ছেলের নামটা বলুন। আগে
সেটা বললে মিথ্যে বলা হবে। ছেলের নাম নেই, এ তো বড় আশ্চর্য কথা। নাতবউ মালপো ভেজে দেয়নি বলে চূড়মাধব দাস এফআইআর করতে এসেছেন নাতবউয়ের নামে। সে পাশ থেকে বলে উঠল, আহা, ওর ছোট ছেলে যে মোটে হয়নি। ফুলুবাবু চটে উঠে বললেন, তাহলে যে চিঠিতে আপনার ছোট ছেলের কথা লিখেছে? আগে ছেলে ধরা লিখলে আমার কি করার আছে বলুন? বুঝেছি। তাহলে কি মেজ ছেলেকেই ধরে নিয়ে গিয়েছে বলতে চান? আগে সেটাও তো সম্ভব নয়। ছেলে হারালে বাপের মাথা ঠিক থাকে না জানি, তা বলে এই বিপদের সময় তথ্য গোপন করাও তো কাজের কথা নয়। আপনার মোট কয় ছেলে বলুন তো? সদাপ্রসন্ন বিষণ্ণ মুখে মাথা নেড়ে বললেন, ছেলে আর হলো কই? ছেলেই হয়নি? তবে কি ছেলে মনে করে আপনার মেয়েকেই ধরে নিয়ে গিয়েছে? সেটাই বা বলি কি করে। মাধব আর থাকতে না পেরে বলে উঠল, ছেলে পুলে আসবে কোথা থেকে? সদাপ্রসন্নর যে বিয়েই হয়নি এখনো। ফুলু দারোগা হাঁ হয়ে গেলেন। তারপর বললেন, তাহলে চুরি হলো কে? পুষ্যিপুত্তুর নয় তো? সদাপ্রসন্ন বিষণ্ণ বদনে বললেন, আগে পুষ্যি আমার কয়েকজন আছে বটে, তবে পুষ্যিপুত্তুর নেই। ফুলু দারোগা ভ্রু কুঁচকে বললেন, তাহলে এই চিঠিটার মানে কি? আগে সেইটে জানতেই আপনার কাছে আসা। ফুলুবাবু ভারী খাপ্পা হয়ে বললেন, আমি কি মানে বই যে আমার কাছে মানে জানতে এসেছেন? ঘুষো আর ঠুসো নিয়ে সকাল থেকে গলদঘর্ম হচ্ছি মশাই। মানে টানে বলা আমার কর্ম নয়। তবে এ চিঠি যে লিখেছে তার আমি মুন্ডু ছিঁড়ে নেব। একটু ভরসা পেয়ে সদাপ্রসন্নবাবু বাড়ি ফিরতেই তার পুরনো কাজের লোক হলধর এসে বলল, তোমার আক্কেলটা কি বলো তো দাদাবাবু? কার ছেলে কে চুরি করেছে তার ঠিক নেই, তুমি কেন পুলিশ করে বেড়াচ্ছ? আহা, যার ছেলেই হোক, চুরি তো হয়েছে, সেটাও কি দুশ্চিন্তার কথা নয়? এখন 5 লাখ টাকা আমি পাই কোথায় তাই ভাবছি। তার মানে ও টাকা কি তুমি দেবে নাকি? আমার কাছেই চেয়েছে যে। হলধর চোখ কপালে তুলে বলল, অনেক আহম্মক দেখেছি বটে, কিন্তু তোমার মতো দেখিনি বাপু। সদাপ্রসন্ন হলধরের কথায় কান দিলেন না। বসে বসে 5 লাখ টাকা জোগাড়ের কথা ভাবতে লাগলেন। তাঁর কিছু সোনাদানা আছে বটে, কিন্তু তাতে মেরে কেটে 20-25 হাজার টাকা হতে পারে। পুকুরটা বেচলে বড় জোর 1,050 আসবে। আর থাকে বাড়িটা। জমিসহ এই পুরনো বাড়িটার দাম 1,02,000 উঠলে ঢের। সব বেচেও 5 লাখ ছোঁয়া যাবে না। তাই সদাপ্রসন্নর দুশ্চিন্তা বাড়ল। 3 দিন পর দ্বিতীয় চিঠি এলো। মহাশয়, আপনার কি অপত্য স্নেহ বলিয়া কিছু নাই? আপনার মতো পাষণ্ড বাপ থাকিলে পুত্রকন্যাদিগে যে কিরূপ দুরবস্থা হয় তাহা ভাবিয়া হৃৎকম্প হইতেছে। তবে বলিয়া রাখি, আপনার খোকাটিকে দত্তক লইবার জন্য বিলাতের এক নিঃসন্তান সাহেব দম্পতি 10 লক্ষ পাউন্ড দিতে প্রস্তুত হইয়া সাধাসাধি করিতেছেন। 10 লক্ষ পাউন্ডে কত টাকা হয় তাহা হিসেব করিয়া দেখিবেন। খোকাটিকে বিলেতে পাচার করিলে জীবনে আর তাহাকে দেখিতে পাইবেন বলিয়া আশা করেন কি? কিন্তু আমরা অতটা পাষণ্ড নই। পিতৃহৃদয় কীরকম উতলা হয় তাহাও আমরা জানি। অনুমান করি আপনি এখনও 5 লক্ষ টাকা জোগাড় করিয়া উঠিতে পারেন নাই। মাগি গন্ডার বাজারের কথা বিবেচনা করিয়া
আপনার সুবিধার্থে আমরা আমাদের দাবি 1,00,000 টাকা হ্রাস করিলাম। 4,00,000 টাকা দিয়া খোকাটিকে তাহার মায়ের কোলে ফিরাইয়া দিন। দয়া করিয়া সাদা নিশানটি উড়াইতে ভুলিবেন না। চিঠিটা পেয়ে বুকের ভার খানিকটা কমল সদাপ্রসন্নবাবুর। যাক, 1,00,000 টাকাও তো কম নয়, তবে 4,00,000 টাকা জোগাড়ও শক্ত কাজ। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া খুবই কমে গিয়েছিল তাঁর। এই চিঠি পাওয়ার পর দুপুরে 1 মুঠো বেশি ভাত খেয়ে ফেললেন। সদাপ্রসন্নর বুড়ি পিসির বয়স 90-এর উপর। চোখেও ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না। কাঁপা কাঁপা গলায় বললেন, ও বাবা সদু, বিয়ে করলি, ছেলে পুলেও হলো, কিন্তু বুড়ি পিসিটা পাশের ঘরে থেকেও টের পেল না বাপ। এ তোর কেমন ব্যবহার? বিয়ের ঢাক ঢোল কানে এলো না, রোশন চৌকি দিলি, 1000 লোক খাওয়ালি, রোশনায় দিলি, নতুন বউ এলো, কিচ্ছুটি টের পেলাম না তো। এখন শুনছি তোর ছোট খোকাটাকে নাকি ধরে নিয়ে গিয়েছে। এসব কি কাণ্ড, বুঝিয়ে বল তো বাছা। পিসিকে বোঝাবার চেষ্টা করা বৃথা। সদাপ্রসন্ন বরং টাকা জোগাড় করবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু যাচাই করে দেখলেন ঘরে সোনাদানার দর 10,000ও হচ্ছে না। পুকুরের দর উঠল মাত্র 13,000, আর বাড়ির দর 70,000ও ছুঁতে পারল না। গভীর রাতে উঠে একটা শাবল দিয়ে বাড়ির মেঝে ঠুকতে লাগলেন সদাপ্রসন্ন। পুরনো বাড়িতে অনেক সময় গুপ্তধন পাওয়া যায় বলে শুনেছেন। যদি ঘড়া 2-1 মোহর পাওয়া যায় তাহলেই মার দিয়া কেল্লা। আরও দিন 3 বাদে তৃতীয় চিঠিও এসে হাজির। মহাশয়, বাড়িতে কি 1 টুকরা সাদা কাপড়ও জুটিল না? যদি না জোটে তবে একটা ধুতি উড়াইয়া দিলেও চলিবে। আমরা অবিবেচক নহি, বুঝিতেছি 4,00,000 টাকাও আপনার জোগাড় নাই। কাজটা সহজও তো নহে। যাহা হোক, সব দিক বিবেচনা করিয়া এবং আপনার মুখ চাহিয়া আমরা দাবির অর্থ আরও কমাইয়া দিলাম। 3,00,000 পাইলেই আমরা এখন খোকাটিকে ছাড়িয়া দিব। আমাদের দিকটাও দেখিবেন। খোকাটির ভরণ পোষণের ব্যয় নিতান্ত কম নহে। 2 বেলায় আধসের দুধ, চকলেট, লজেন্স, খেলনা, অন্নবস্ত্রাদি, জুতা মুজা, তেল সাবানের নিমিত্তে আমাদের খরচ তো কম হইতেছে না। শীঘ্র করুন, নিশান উড়াইয়া দিন। চিঠিটা পেয়ে সদাপ্রসন্নর একটু আনন্দের ভাবই হলো। দরটা বেশ অনেকটা নেমেছে। এদিন তিনি 2 গ্রাস ভাত বেশি খেয়ে ফেললেন। তারপর টাকা জোগাড়ের উপায় ভাবতে বসলেন। তাঁর কয়েকজন অপগণ্ড পুষ্যির মধ্যে একজন হলেন বগলা খুড়ো। আপন খুড়ো নন, জ্ঞাতি। বগলাপতি বোকাশোকা নির্বিরোধী মানুষ। সারা দিন মাটি কুপিয়ে বাগান করেন। বাগান নিয়েই তার সময় কেটে যায়। আর কোনো দিকে দৃকপাত নেই। তবে লোকে বলা বলি করে যে বগলাপতি বোকা সেজে থাকলে কি হয়, অনেক সুলুক সন্ধান জানেন। মরিয়া সদাপ্রসন্ন অগত্যা বগলাপতিকেই ধরে পড়লেন। ও বগলা খুড়ো, 1,00,000 টাকার বড় দরকার, কি করে জোগাড় করা যায় বলতে পারেন? বগলাপতি অতি মনোযোগে বেগুন গাছের মাটি তৈরি করছিলেন। কথাটা শুনে মাটিখানা হাতে মাথাটা একটু চুলকে বললেন, তাই তো, 1,03,000 টাকা ঠিক কত টাকা বলো তো? তা কি চাই আমিই জানি।
লোকের মুখে লাখ বেলাখ শুনি বটে, কিন্তু আমারও আন্দাজ নেই। বড়ই মুশকিলে ফেললি বাপ, টাকা পয়সার হিসেব বড় গোলমেলে। তবে অনেক টাকাই হবে বোধ হয়, তাই না? তা টাকাটা বেজায় বেশি বলেই মনে হচ্ছে খুড়ো। ওইখানেই তো মুশকিল। কম টাকার সঙ্গে আমি বেশ মানিয়ে গুছিয়ে চলতে পারি, হিসেব রাখাও ভারী সোজা। কিন্তু বেশি টাকা যেন অকুল পাথার, তাই বেশি টাকাকে আমি বড্ড ভয় পাই। এই তো মাস দুই আগে ওই কেয়া ঝোপের নিচে কোদাল চালাতে গিয়ে ঠং করে একটা শব্দ হলো। মাটিটা একটু খুঁড়তেই দেখি একটা কলসির কানা উঁচু হয়ে আছে। ভয়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে ফেললাম। মাটির নিচে কলসি মানেই বিপজ্জনক ব্যাপার। সোনাদানা বেরিয়ে পড়লে যে অকুল পাথারে পড়ে যাব বাপ। সদাপ্রসন্ন হাঁ হয়ে গেলেন। তারপর বললেন, তা আমাকে বলেননি কেন? বললে যদি লোক জানাজানি হয়ে যায়, তাহলে যে এখানে মানুষের মেলা বসে যাবে বাপ, ঘরদোরে আর শান্তি থাকবে না। তাছাড়া ওখানে গোটা 5-7 কেউটে সাপের আস্তানা। খোঁড়াখুড়ি করা হলে ধেড়ে সাপগুলো তাদের 150 কুশি কুশি ছানা নিয়ে কোথায় যাবে বলো তো? ওদের ভিটে ছাড়া করা কি ভালো? সদাপ্রসন্ন খুব ভাবিত হলেন। ভেবে টেবে বললেন, তা বটে, তবে থাক, কলসি টানাটানি না করাই ভালো। মহাশয়, এখনো সাদা নিশানের দেখা নাই। আর কতদিন ধৈর্য ধরিব? বুঝিতেছি আপনি কোনো কাজের নহেন। যাহা হোক, অবস্থাগতিক বিবেচনা করিয়া মনে হইল বাজার এখন নিতান্তই দুর্মূল্য। আলু 4 টাকার নিচে নামিতেছে না। চাউল ডাউল ইত্যাদিও উচ্চ মার্গে অবস্থান করিতেছে। সুতরাং এমতাবস্থায় আপনারও সঙ্গতির অভাব ঘটিতেছে। দয়া করিয়া আমাদের হৃদয়হীন পাষণ্ড ভাবিবেন না। আন্তর্জাতিক বাজারে খোকাটির দর আরও বাড়িয়াছে বটে, কিন্তু আমরা আপনার পিতৃহৃদয়ে শেল আনিতে চাহি না। তাই মুক্তিপণ মাত্র 1 লাখ টাকা ধার্য করিলাম। শীঘ্র করুন। খোকাটিকে পালিতে পুষিতে এই মহার্ঘ বাজারে আমাদিগের প্রচুর ব্যয় হইতেছে। শীঘ্র নিশান না উড়াইলে কিন্তু বিপদ। 1 লাখ টাকা দেখে বেশ উল্লসিতই হয়ে পড়লেন সদাপ্রসন্ন। আর তাঁর হাসি খুশি ভাব দেখে একাধারে এ বাড়ির বাজার সরকার, হিসেবরক্ষক এবং সম্পর্কে সদাপ্রসন্নর মামা গোলকবিহারী গম্ভীরভাবে বললেন, দর আরও কমবে। হ্যাঁ, কি করে জানলেন? আপনাকে তো কিছুই বলিনি। গোলক মামা একথার জবাব দিলেন না। তবে 7 বাদে সত্যিই চিঠি এলো। মহাশয় বড়ই চিন্তায় ফেলিলেন। প্রতিদিন সাদা নিশান দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া চাহিয়া আছি, কিন্তু নিশান উড়িল না। আপনাকে ভালো ও বোকা লোক বলিয়া জানিতাম। এখন মনে হইতেছে আপনি একজন ঘড়িয়াল ও ধূর্ত মানুষ। খোকাটিকে আমাদের কাছে গছাইয়া দিব্য দিনাতিপাত করিতেছেন। যাহা হোক, আপনাকে আর একটা সুযোগ দিতেছি। ইহাই অন্তিম সুযোগ। মাত্র 5 সহস্র দিলে আমরা খোকাটিকে ফেরত দিতে রাজি। যদিও তাহাকে পালিতে পুষিতে আমাদের তদপেক্ষা অধিক ব্যয় হইয়াছে। এইবার নিশানটি ওড়ান, বিলম্বে হতাশ হইবেন। 5,000কে সদাপ্রসন্নর এখন নিতান্তই হাতের ময়লা বলে মনে হচ্ছে। দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়। কিন্তু একটাই মুশকিল, খোকাটা কার? কার খোকা, কে চুরি করল, সেটা এখনো পর্যন্ত ভালো বোঝা যাচ্ছে না। কাছে পিঠে কারো খোকা
বা খুকিচুরি যায়নি। সদাপ্রসন্ন খোঁজ নিয়ে দেখেছেন গোলক মামা মানুষ একটু গেরামভারী বটে, কথা টথা বিশেষ আসে না, সর্বদাই হিসাবপত্র নিয়ে থাকতে ভালোবাসেন, সংসারের আয় ব্যয়ের পাই পয়সার অবধি এদিক ওদিক হওয়ার জো নেই। সকালবেলায় গোলক বিহারী হিসাবের খাতা খুলে বসে মন দিয়ে কাজ করছিলেন। সদাপ্রসন্ন গিয়ে চিঠিটা দেখিয়ে বললেন 5,000-এ নেমেছে। গোলকবাবু তলচক্ষুতে একবার সদাপ্রসন্নকে দেখে নিয়ে বললেন, নেমে যাওয়ারই কথা, মানুষের কি এত দাম হয়? আরও কি একটু কমবে বলে মনে হয় মামা? গোলক বিহারী তার আসনের তলা থেকে একটা খাম বের করে সদাপ্রসন্নর হাতে দিয়ে বললেন, একটু আগে চিঠির বাক্সে এটা পেলাম, পড়ে দেখো। চিঠিতে লেখা, মহাশয়, স্থির করিয়াছি বিনা পণেই খোকাটিকে আপনার হাতে তুলিয়া দিব, তবে একটি শর্ত আছে, আপনাকে বিবাহ করিতে হইবে। বিবাহ না করিলে খোকাটিকে পালন পোষণ করিবে কে? শর্ত পালন না করিলে খোকা পাইবেন না, ইহা আমাদের শেষ কথা। সদাপ্রসন্ন অবাক হয়ে বললেন, অ্যাঁ? গোলক বিহারী তলচক্ষুতে আর একবার ভালো করে দেখে নিয়ে গম্ভীর মুখে বলে উঠলেন, আমাদেরও ওই কথা। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প মুক্তিপণ।